This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে আছে রুমেলা। সন্দেশখালির খবর থেকে যেন কিছুতে ইচ্ছে থাকলেও বেরোনো যাচ্ছে না, রোজ কিছু না কিছু হচ্ছে। আজকে দুটো খুব ইম্পর্টেন্ট দুটো খবর আপনাদের শোনাতেই হচ্ছে। রুমেলা, এক, মাম্পি দাস বিজেপি নেত্রী যাকে লোয়ার কোর্টের নির্দেশে জেলে যেতে হয়েছিল, তাকে আজ হাইকোর্ট লোয়ার কোর্টে প্রবল তিরস্কার করে লোয়ার কোর্টকে বলল কি করেছেন আপনারা, তাকে ছাড়তে বাধ্য হলো। আজকে মুক্ত। দ্বিতীয় খুব ইন্টারেস্টিং, আগামী দিনে আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সন্দেশখালিতে পার্মানেন্ট সিবিআই ক্যাম্প বসলো। মানে সন্দেশখালির যারা কিছু অভিযোগ জানাতে চান তাদেরকে আর নিজামে যেতে হবে না, তাই তো? নিজাম প্যালেসে যেতে হবে না, একদম খোদ সন্দেশখালিতে গিয়ে একদম এটা খুব কনফিডেন্স বিল্ডিং এক্সারসাইজ। মানে আর কি, কলকাতায় যাও, ওখানে লাইন নাম লিখিয়ে দাঁড়াও, তার থেকে আমি একদম ডাইরেক্ট আমার বাড়ির পাশে সিবিআই অফিসে এত অভিযোগ, জমি দখল, নারী নির্যাতন। তো আজকে আমি বাড়ির পাশে যদি সুযোগটা পাই, লোকে অনেক সাহস করে দেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। একেবারে আমরা কিন্তু বকটুইয়েও দেখেছিলাম এই বিষয়টা, বকটুইয়ের ঘটনা যখন ঘটে তারপরেও আমরা দেখেছিলাম এই সিবিআই ক্যাম্প। কিন্তু এই সন্দেশখালি অনির্বাণ যা বলে শুরু করলেন যে এই যে মাম্পি দাস, খুব গুরুত্বপূর্ণ একটা নাম। এই মাম্পি দাস অবশেষে জামিন পেয়েছেন। একটু ডিটেলে জানাই, প্রতিনিধির সঙ্গে কথাও বলবো। অবশেষে হাইকোর্টে জামিন পেলেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস। আদালতে বড় ধাক্কা রাজ্য পুলিশের, এবং আদালতের কি পর্যবেক্ষণ আমরা জানবো। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সিজার, আদালতের তরফ থেকে বেশ কড়া পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং আদালত বারবার যেই প্রশ্নটা রেখেছে, গ্রেফতারির নেপথ্যে মাস্টারমাইন্ড কে? দেখো, একদমই ঠিক। কারণ কলকাতা হাইকোর্টে মাম্পি দাসের বিরুদ্ধে যে এফআইআর করা হয়, সেই খারিজের আবেদন করা হয়েছিল এবং সেই মামলাতেই কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত তিরস্কার করেছেন রাজ্যের ভূমিকাকে এবং লোয়ার কোর্ট বা নিম্ন আদালতের যে বিচারক তার ভূমিকাকে। তার কারণ হচ্ছে মুম্পি দাসের বিরুদ্ধে যে প্রথম এফআইআর ছিল, সেখানে জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেখান থেকে তার জামিন পাওয়ার কথা। কিন্তু তারপরে 195A ভারতীয় দণ্ডবিধির যে ধারা যোগ করা হয়, যেটা অজামিনযোগ্য, মূলত ভুল সাক্ষী বা মিথ্যে সাক্ষী যাওয়ার জন্য কারোর ওপর চাপ তৈরি করা এবং তাকে খুনের হুমকি দেওয়া বা তার শারীরিকভাবে তাকে নিগ্রহ করার হুমকি দেওয়া, এই যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। সিজার তোমায় একটু থামাচ্ছি। দেখো, তুমি বহুদিন ধরে সন্দেশখালির প্রত্যেকটা ইনসিডেন্ট কভার করছো, নজর রাখছো। তোমার কাছে আমার প্রশ্ন, মাম্পি দাস তো আন্দোলনের একটা মুখ, বিজেপির নেতৃত্বের একটা মুখ সন্দেশখালিতে। মাম্পি দাসের এই যে এরকম তিরস্কার করে লোয়ার কোর্টকে করে মাম্পি দাসকে ছেড়ে দিল কোর্ট, হাইকোর্ট, এতে পলিটিক্যালি বিজেপির কতটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাবে এবং রাজনৈতিক গতি প্রকৃতির সাথে কি আজকের মাম্পি দাসের ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা আছে? একদমই। কারণ মাম্পি দাসের যে আজকে আদালতের পর্যবেক্ষণ, সেখানে কোথাও যে অভিযোগটা বারবার বিজেপি করছে যে বিজেপি কর্মী সমর্থক বা যারা প্রতিবাদে সামিল হচ্ছেন তাদের ওপর পুলিশি নির্যাতন চলছে বা পুলিশ তাদের ধরপাকড় করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু পুলিশকে কিছুটা সংযত হতে হবে, এটাই মনে করছেন বিজেপি কর্মী বা নেতারা। তার কারণ এই মাম্পি দাসের ঘটনাটা কোথাও আদালতে যেভাবে রেকর্ডেড হলো, সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ করতে গেলে পুলিশকে কিন্তু অনেক বেশি ভাবনা চিন্তা করে এগোতে হবে। সেই জায়গাটা অবশ্যই কোথাও আজকের যে পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থক বা যারা সন্দেশখালির আন্দোলন করছেন তাদের পক্ষে কিছুটা হলেও একটা এজ অবশ্যই। এবং এই মাম্পি দাসের যে জামিন, অনির্বাণ, কোথাও গিয়ে হয়তো এই যে গতি প্রকৃতির কথা কিছুক্ষণ আগে তুমি বলছিলে, এটাও বোধহয় একটা দিক পেল মাম্পি দাসের এই জামিনের পর। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী, আমরা দেখছি রাজ্য পুলিশকে আজকে তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়েছে হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এবং ফ্রেশ খানিকক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন এবং সন্দেশখালি নিয়ে কি বলছেন শুনে নেব আমরা। যারা মিথ্যে কথা বলছেন, ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে, ভাবছে মানুষ এত বোকা। সন্দেশখালিতে আজকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে।
সিবিআই, যেটা আগেই বলছিলাম, সিবিআই একটা অস্থায়ী হলেও আপাতত একটা স্থায়ী ক্যাম্প বানাচ্ছে, এর কিন্তু সিগনিফিকেন্স আছে। মানে সন্দেশখালিতে একটা সিবিআই এর একটা সিম্বল অফ সিবিআই, সেন্ট্রাল এজেন্সি, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল। আরেকটা যেটা আমি আমার সহকর্মী একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি এখন অব্দি কনফার্ম করতে পারেন, দেখো এই যে অস্থায়ী বা স্থায়ী ক্যাম্প, তাকে পাহারা দিতে তো সেন্ট্রাল ফোর্স থাকবে, সিআরপিএফ বা সিআইএসএফ। তার মানে যতদিন সিবিআই এর ওখানে অস্থায়ী বা স্থায়ী ক্যাম্প থাকবে, ঠিক ততদিন কিন্তু সেন্ট্রাল ফোর্সের প্রেজেন্স থাকছে। তার মানে পুলিশের পাশাপাশি আরেকটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিম্বল আমরা দেখতে পাবো। মানুষের মধ্যে অনেকের হয়তো যারা ভীত সন্ত্রস্ত বলে যেটা অনেকেই বলছেন, হ্যাঁ, তাদের কিন্তু অনেক ইয়ে আসবে, সাহস ফিরে আসবে। একেবারে এই সন্দেশখালী তো শিরোনামে এসেছিল গত 5ই জানুয়ারি, যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা গিয়েছিলেন, আরও একটি কেন্দ্রীয় এজেন্সির সেখানে ক্যাম্প। একটু যাই, আমাদের প্রতিনিধি সন্দেশখালীতে রয়েছেন যখন, চলো সুপ্রিয় গুহ রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, তোমাকে আমি খুব স্পেসিফিক একটা প্রশ্ন করতে চাই। সন্দেশখালীর ক্যাম্পে আজকে সারাদিনে কি হলো? ক্যাম্পটা স্থায়ী না অস্থায়ী, কদিন থাকবে, এবং এই ক্যাম্পটাকে ঘিরে রাখছে কতজন? একটা অ্যাপ্রক্সিমেট তুমি উত্তর দিতেই পারো যে কতজন অ্যাপ্রক্সিমেট সেন্ট্রাল এজেন্সির, যারা সিকিউরিটি এজেন্সির, তারা কজন থাকছে? অনির্বাণ, প্রথমেই তোমাকে বলবো যে এই যে অস্থায়ী ক্যাম্পটা তৈরি করা হয়েছে, এটা আজ থেকেই শুরু হলো এবং ইতিমধ্যেই কিন্তু অভিযোগ জমা নেওয়া হচ্ছে এই অস্থায়ী ক্যাম্পে। এবং অস্থায়ী ক্যাম্প যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ধামাখালী ঘাট সংলগ্ন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের ভেতরে একটি অফিস সিবিআই আধিকারিকদের জন্য দেওয়া হয়েছে এবং সেখানে বসেই কিন্তু এই অস্থায়ী ক্যাম্পের কাজ চালাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এবং এই অস্থায়ী ক্যাম্পের নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের নিরাপত্তার জন্যে আমরা বিভিন্ন সময় যখন দেখি যে সিবিআই বা ইডির যারা আধিকারিকরা রয়েছেন, তারা যখন কোনো তল্লাশি অভিযান যান, তখন তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যান। এখানেও কিন্তু যেহেতু অস্থায়ী ক্যাম্প এই ব্যাংকের উপরে তৈরি করা হয়েছে, ঠিক নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু মোতায়েন রয়েছেন, একেবারে তাঁবু খাটিয়ে। তার মানে সুপ্রিয়, তুমি যেটা বলছো যে যতদিন সিবিআই ক্যাম্প থাকবে ততদিন এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও থাকবেন সন্দেশখালীতে। একেবারেই আমরা কিন্তু সিবিআই সূত্রে যেটা জানতে পারছি, আজকে থেকে এই যে অস্থায়ী ক্যাম্প চালু করা হলো, আগামী বেশ কয়েকদিন এই ক্যাম্প চলবে। তবে যতদিন না পর্যন্ত তদন্তের গতি প্রকৃতিকে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, কারণ সিবিআইয়ের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, প্রতিদিন কলকাতা থেকে সন্দেশখালীতে আসা এবং যাওয়া, এই যাতায়াতের মধ্যে বেশ খানিকটা সময় তাদের নষ্ট হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়, তোমার কাছে আমি আরও সন্দেশখালী নিয়ে আরও খবর পরে নেব। রুমেলা, আজকে তো সারাদিনে গত 24 ঘন্টায় 48 অনেক ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, তুমি দর্শকদের কি খবর শোনাবে? আমরা তো মাম্পির মুক্তি, কোনো একটা খেলায় বিরতি, এই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম। আবার আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ যে আপডেট আমাদের দিচ্ছিলেন, সেখানে আমরা বলতেই পারি সন্দেশখালীর দুয়ারে কি মোদী সরকার। দেখুন, এই নিয়ে তর্জা তো চলছে, এই আলোচনা চলছে, কিন্তু তার মাঝে কিছু গুরুত্বপূর্ণ খবরও রয়েছে। একবার দেখে নি কোন কোন খবরগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। প্রথম খবর, ভোটের আবহে টাকার বিনিময়ে চাকরির কল রেকর্ড ভাইরাল। আবারও ভাইরাল ভিডিও, ভাইরাল অডিও। আর এবার দেবের বিরুদ্ধে বিস্ফোরক হিরণ। 9 লাখ টাকা দিয়েও মেলেনি চাকরি, টাকা ফেরোচ্ছে ফোন মহিলার সঙ্গে ফোনে কথোপকথন দেবে, এমনটাই অভিযোগ করেছেন হিরণ। অডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এরপর নজরে থাক শীতলকুচি, ভোটের পরেও রক্তারক্তি। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলিবিদ্ধ শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়। সাংগঠনিক বৈঠক সেরে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয়, আর তার হাঁটুর ওপর গুলি লেগেছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কারা ঘটনার নেপথ্যে রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ, কিন্তু এলাকায় প্রবল উত্তেজনা। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, মর্মান্তিক ঢোলাহাট, সেখানে বাড়িতে 2 অবিবাহিত বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয়েছে বলে অভিযোগ। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার 2 বোনের দেহ। বাড়িতে একাই থাকতেন 2 বোন, বাসন্তী প্রামাণিক এবং দিশা প্রামাণিক। তবে কি কারণে এই খুন তা নিয়ে ধন্দে প্রতিবেশীরা। আরও একটি খবর আপনাদের না দিলেই নয়। বৃষ্টি আমাদের স্বস্তি দেয়, কিন্তু বজ্রপাত তা নিয়ে উদ্বেগ বাড়ে। মৃত্যু হচ্ছে বজ্রপাতে লাগাতার। বৃহস্পতিবার বজ্রপাতে 13 জনের মৃত্যু হয়েছে এই রাজ্যে, মালদায় 11 জন। চলতি মাসে মে মাসে রাজ্যে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। রোজই বজ্রপাতের আগাম সতর্কতা হাওয়া অফিসের, তবুও অঘটন রোখা যাচ্ছে না কেন?
এর পাশাপাশি যে খবর আপনাদেরকে দেব, মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূলের। অভিজিৎ গাঙ্গুলি প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তৃণমূলের, শুধু নালিশ নয় আইনি পদক্ষেপের প্রস্তুতি তৃণমূলের। হারবে জেনে ব্যক্তিগত আক্রমণে নেমেছে তৃণমূল, পাল্টা বিজেপি। পাঁচটি গুরুত্বপূর্ণ খবর দিলাম আপনাদের অনির্বাণ, এর মধ্যে কোন খবরটা বিশ্লেষণ প্রয়োজন? রুমেলা আমি অত্যন্ত বিচলিত। তুমি যে খবরটা বললে খানিকক্ষণ আগে, 11 জন একদিনে মৃত্যু, গোটা মে মাসে 23 জন বজ্রপাতে। কেন হচ্ছে এরকম তো ছিল না আমাদের। এই যে গতকাল যেটা মেঘ জমে গেছিল 11 কিলোমিটার হাইট, তার কেন হচ্ছে কলকাতা শহরে, কেন হচ্ছে পশ্চিমবঙ্গে? আমি জানো এই খবরটা পাওয়ার পর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি, একজন সায়েন্টিস্টের সাথে কথা বললাম। বলে দেখুন, আমরা যে ট্রেন্ড দেখছি পশ্চিমবঙ্গে কিন্তু এরকম বজ্রপাতের সংখ্যা বেড়ে গেছে এবং বেড়ে যাবে। কেন? ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, কেন? অত্যন্ত অসহ্য গ্রীষ্ম। আর সবথেকে দুঃখের ব্যাপার কি জানো, কালকে হরিশ্চন্দ্রপুরের এক দম্পতি, তারা একটু স্বস্তি ভেবে মাঠে কাজ করতে গেছিল, 2 মাস আগে বিয়ে হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মারা গেছেন। আচ্ছা, কেন? এই যে সায়েন্টিস্ট আমাকে বললেন যে কেন এত হচ্ছে, কেন এই বিপর্যয়। আমরা কি একটু আমাদের সহকর্মী কমলেশ, আমাদের ওয়েদারম্যান কমলেশ চৌধুরী, ওয়েদার রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, সচেতনতা বাড়াতে আদৌ কি যথাযথ প্রচার করা হচ্ছে? যেই বিষয়টা আমরা দেখছি যে এই যে একই মাসে 23 জনের মৃত্যু কেন হবে, কেন অঘটন এড়ানো যাচ্ছে না? দেখো, একটা সময় ছিল ঠিকভাবে নিখুঁত পূর্বাভাস দেওয়া যেত না, কিন্তু এখন নিখুঁত পূর্বাভাস দেওয়া যাচ্ছে। 4 থেকে 5 দিন আগে বলে দেওয়া সম্ভব যে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কবে কোন জেলায় হতে পারে, সতর্কতা জারি করা হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূর্বাভাস বোধহয় একেবারে বা এন্ড ইউজার পর্যন্ত, অর্থাৎ যিনি ধরা যাক আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতে বেশি মৃত্যু হচ্ছে চাষের জমিতে, যারা ধরা যাক ধান কাটতে যাচ্ছেন বা আম কুড়োতে যাচ্ছেন, আমের বাগানে রয়েছেন। গতকাল যেমন মালদা অনেকে এইভাবে মারা গিয়েছেন। এদের কাছে বোধহয় পূর্বাভাসটা পৌঁছচ্ছে না, অথবা পূর্বাভাসটা পৌঁছলেও তারা হয়তো সচেতন হচ্ছে না। এই জায়গাটাতে কিন্তু একটা বড় ফাঁক, বড় ঘাটতি থেকে যাচ্ছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কাজ এই পূর্বাভাস নিয়ে মানুষকে। কমলেশ আমি তোমায় একটু থামাচ্ছি। রুমেলা, এই যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে একটা দপ্তর আছে, বিপর্যয় মোকাবিলা দপ্তর, যার মন্ত্রী জাভেদ খান, এদের কিন্তু একটা অন্যতম কাজ কি জানো, এই যে যখন ধর শীতকালে, বর্ষাকালে কিভাবে প্রিভেন্টিভ মেজার নেবেন, বাজ পড়লে বাড়ির বাইরে বেরোবেন কি বেরোবেন না, বাজ পড়লে ধরো মাঠে আছো, গাছের তলায় আশ্রয় দেবে, এই সমস্ত প্রচার করার কথা। আনফর্চুনেটলি রুমেলা, আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি, সেরকম কোন ইনিশিয়েটিভ কিন্তু আমরা গ্রাম বাংলায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখি না। হয় খুব বিক্ষিপ্ত হবে। আমাদের সাথে কি কমলেশ আছে? আচ্ছা কমলেশ, এটা খুব স্পেসিফিক্যালি তোমায় জিজ্ঞেস করতে চাইছি যে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে যে আমাদের একটা দপ্তর আছে, তাদের ভূমিকা নিয়ে তোমার কি বক্তব্য? এবং আমরা যেটা জানতে চাইছি, একদিনে 11 জনের মৃত্যু, এই মৃত্যু এড়াতে আমরা কি করতে পারি, কি মেজার্স নিতে পারো? তুমি একটা সায়েন্টিফিক কমিউনিটি থেকে আসছো, তুমি বলো আমাদের। দেখো, এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের এখানে যেভাবে কাজ করছে আফটার ডিজাস্টার হয়ে যাওয়ার পর। আমরা ময়নাগুড়িতে দেখেছি টর্নেডো হয়ে যাওয়ার পর সবাই ঝাঁপিয়ে পড়েছে। গতকালও দেখলাম যখন বজ্রপাত হয়ে গেল তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করে বললেন যে বিপর্যয় মোকাবিলার জন্য সব ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এই হয়ে যাওয়ার পর না হয়ে যদি আগে থেকে একটু সচেতনতা প্রচার করা যায়, যেভাবে ঘূর্ণিঝড়ের সময় করা হয়, যে অটো নিয়ে প্রচার করা, মন্দির মসজিদ থেকে প্রচার করা, এই প্রচার যত বাড়ানো হবে তত মানুষ কিন্তু সচেতন হবেন। এবং যেগুলো মাথায় রাখা দরকার প্রত্যেক মানুষের দায়িত্ব, সেটাতে যখন ওয়েদার খারাপ হচ্ছে আমরা বুঝতে পারছি বাজ পড়তে পারে, এরকম সময় কংক্রিটের আস্তানা ছাড়া কিন্তু কোনো গতি নেই। কেউ গাছের তলায় দাঁড়াবেন না, কোনো উঁচু রড রয়েছে এরকম জায়গায় দাঁড়াবেন না, কারণ এই জায়গায় বাজ পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা যেটা দেখি যে খোলা মাঠে যারা কাজ করছেন তারা বিভিন্ন গাছের তলায় আশ্রয় ভেবে দাঁড়িয়ে পড়েন, কিন্তু ওটা আরও মারাত্মক। গাছগুলোতে বাজ পড়ে এবং সেখানে অনেকের মৃত্যু আমরা ঘটছে এর আগে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। এবং বাজ পড়া যখন পড়ছে সেই সময়টা আবহবিদরা যেটা বলেন যে যখন আকাশে বিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছি এবং শব্দ শুনতে পাচ্ছি, এই দুটোর মাঝখানে আমরা যদি 30 কর গুনতে পারি, এই কর গোনা যদি আমাদের শেষ না হয় তাহলে বুঝতে হবে যে আরো বাজ পড়ছে। মানে
ঝলকানি দেখছি, শব্দ হচ্ছে, এর মধ্যে ধন্যবাদ কমলেশ, আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুমি দিলে, এবং সব থেকে রুমেলা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, বলে আসছি, একটু যদি সচেতন হই আমরা মৃত্যুগুলো এড়ানো যাবে। আমরা কি সব জায়গায় সচেতন হতে পারি? মানে আমাদের ডেইলি লাইফে, আমি বজ্রপাতের কথা বললাম, বজ্র দানব নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমাদের পাতেও যে অনেক সময় আমরা সেই সচেতন রুমেলা, আমি কিন্তু লক্ষ্য করেছি তোমাদের মেকআপ রুমে সুইগি জোম্যাটো থেকে রেগুলার খাবার আসে। তুমি কি অ্যাডিক্টেড টু আউটসাইড ফুড? অ্যাডিক্টেড নই, বাট হ্যাঁ মাঝে মাঝে তো ইচ্ছে করে যে রেডি টু ইট ফুড যদি পাওয়া যায়, যদি খাওয়া যায়। কিন্তু রুমেলা, আমি তোমায় এখন যে খবরটা শোনাবো ওটা কিন্তু অত্যন্ত ভয় পাওয়ার মতন খবর। আমাদের এখন আমরা অ্যাডিকশন, আমাদের খুব স্বাভাবিক যে ধরুন আজকে স্বামী স্ত্রী দুজনে মিলে চাকরি করে, খিদে পাচ্ছে, অফিস থেকে ফিরে খাবার তৈরির সময় নেই, ইচ্ছে করছে না, কি করব? রেডি টু ইট খাবার করে দিই, চটজলদি উপায়। আমি একটা ফ্রোজেন ফুড ফ্রিজ থেকে বার করে প্রসেসড কেমিক্যাল দেওয়া প্রসেসড ফুড খেয়ে নিলাম, এবং এই চটপট পরিস্থিতির সামাল দেওয়ার যে প্রবণতা আমাদের অনেকেরই কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, এবং তাতে রসনা তৃপ্ত অবশ্যই হচ্ছে, কিন্তু শরীর কিন্তু পাচ্ছে না প্রয়োজনীয় পুষ্টি। অস্বাস্থ্যকর খাবার ডেকে আনছে নানান অসুখ বিসুখ। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর জানেন কি আপনারা? উঠে এসেছে ICMR ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, তার একটা সাম্প্রতিক যৌথ সমীক্ষায় সেখানে বলছে, সেই রিপোর্ট বলছে ভারতে ছোঁয়াচে রোগ বাদে আর যত শারীরিক সমস্যা আছে তার 56% হচ্ছে পুষ্টিকর খাবারের অভাবে। দেখুন, অস্বাস্থ্যকর বাইরের খাবারে পুষ্টিগুণ না থাকায় নেমে আসছে বিপদ। সেই বিপদের পরিসংখ্যান তুলে ধরল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন NIN এর যৌথ সমীক্ষা রিপোর্ট। এই স্টাডি বলছে খাদ্যাভ্যাসের গলদ ডেকে আনছে নানা ক্রনিক অসুখ। শরীরে থাবা বসাচ্ছে ডায়াবেটিস, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, হাই ব্লাড প্রেশার, আর সেখান থেকে হার্টের রোগ। দেখা যাচ্ছে ভারতে ছোঁয়াচে রোগ ছাড়া অন্যান্য শারীরিক অসুখের 56%ই উৎস হচ্ছে খাবার। আমাদের অনেকেরই ধারণা যে বয়স 40 পেরোলে শরীরে বাসা বাঁধে কোলেস্টেরল। ICMR এর রিপোর্ট দেখিয়ে দিচ্ছে কতটা ভুল এই ধারণা, কারণ আমাদের দেশে 5 থেকে 9 বছর বয়সী প্রায় 34% শিশু হাই কোলেস্টেরলের শিকার। রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র বাইরের খাবার খাওয়া কমিয়ে দিয়ে ঘরে তৈরি সাধারণ খাবার খেলেই প্রায় 60% রোগ পালাবে, কারণ বাড়িতে তৈরি সাধারণ খাবারই শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।